আপনারা অনেকেই হয়তো রেনাল স্টোন বা কিডনিতে পাথরের ব্যাপারে শুনেছেন, কিন্তু এই রেনাল স্টোন বা কিডনির পাথর আসলে কি? কেন এই রেনাল স্টোন উৎপন্ন হয়? কি কি ধরনের রেনাল স্টোন হয়? এবং রেনাল স্টোন হলে সেক্ষেত্রে কি কি সাইন সিমটম বা ফিচার্স ডেভেলপ করে, সেই সব বিষয়ে আজকের ভ্লগে আমি আলোচনা করব। আপনি যদি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 76। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা। আজকের ব্লগের যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রেনাল স্টোন বা কিডনিতে পাথর। কিন্তু ব্লগটি শুরু করার আগে জাস্ট একটি রিমাইন্ডার দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে, এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলির লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনি জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজগুলি ভিজিট করতে পারেন এবং সেই পেজগুলিকে ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন আজকের বিষয়ে আসা যাক। কিডনি বা বৃক্ক হচ্ছে এমন একটি অর্গান আমাদের শরীরে, যেটি আমাদের শরীরে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টকে নির্গত করতে যেরকম সাহায্য করে, তাছাড়াও কিন্তু এটি আমাদের শরীরে আরও বিভিন্ন রকম ভাইটাল কাজ কিন্তু করে থাকে। তার মধ্যে একটি হলো ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন তথা ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, এরিথ্রোপোয়েটিন নামক কম্পাউন্ড সিনথেসিস করা যেটি আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এরকম আরও বিভিন্ন কাজ আছে, যেই কাজগুলি কিন্তু আমাদের শরীরে কিডনি করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানুষের শরীরে, বিশেষত কিডনিতে, অনেক সময় কিন্তু ছোট ছোট অনেক স্টোন তৈরি হয়। এই স্টোনগুলি যেগুলি হয় সেগুলি সাধারণত বিভিন্ন রকম ক্যালসিয়ামের কম্পাউন্ড থেকে তৈরি হতে পারে, অক্সালেট থেকে তৈরি হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হতে পারে, স্ট্রুভাইট স্টোন হতে পারে। এরকম বিভিন্ন রকম স্টোন কিন্তু ফর্ম করতে পারে। ইনিশিয়ালি এগুলি খুব ছোট ছোট কণা হিসাবে তৈরি হয়, এবং পরবর্তীকালে যখন ক্রমাগত এগুলি প্রোডাকশন বাড়তে থাকে তখন কিন্তু আস্তে আস্তে সেই ছোট ছোট কণাগুলি একসাথে মানে এগ্রিগেটেড হয়ে কিন্তু বড় স্টোনের আকার ধারণ করে। সাধারণত 6 মিলিমিটারের কম ব্যাসার্ধযুক্ত স্টোন যখন তৈরি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু সেটি ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, আমরা কিন্তু সেটা টেরও পাই না। সাধারণত যখন এই স্টোন ফর্ম করে কিডনিতেই থাকে তখন কিন্তু কোনো সিমটমই কিন্তু সাধারণত এগুলি প্রডিউস করে না। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই স্টোন কিডনি থেকে ডিসলজ করে যায় এবং ইউরেটার নামক যে নালী থাকে, যার মাধ্যমে কিডনি থেকে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন আছে, সেই ইউরেটারে 4টি পোর্শনের মধ্যে কনস্ট্রিকশন থাকে, অর্থাৎ সেই স্থানের কিন্তু ব্যাসার্ধ অনেক কম। তার ফলে কি হয়, যখন একটু বড় স্টোন যখন এই ইউরেটার দিয়ে পাস করতে চায়, সেটা অনেক সময় কিন্তু এই কনস্ট্রিকশনের জায়গাগুলিতে এসে আটকে যায়, এবং তার ফলে সেই সমস্ত জায়গায় ক্ষত হয়, ইনফ্লামেশন হয় এবং বিভিন্ন রকম সাইন সিমটম ডেভেলপ করে। সাইন সিমটমের ব্যাপারে আমি অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা নর্মাল মানুষের থেকে অনেকটাই বেশি। সব থেকে কমন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে স্টোন দেখা যায় যারা জল কম পান করেন, অর্থাৎ যাদের জল কম পান করার জন্য যাদের ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়, এবং স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে ইউরিনের মধ্যে যে সমস্ত মিনারেলসগুলি থাকে সেগুলি খুব সহজেই প্রেসিপিটেটেড হয়, এবং এই প্রেসিপিটেটেড হওয়ার ফলেই সেই সমস্ত প্রেসিপিটেটেড এলিমেন্ট কিন্তু আস্তে আস্তে স্টোনের আকার ধারণ করে। পরবর্তী রিস্ক ফ্যাক্টরটি হলো ফ্যামিলি হিস্ট্রি অথবা পার্সোনাল হিস্ট্রি, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কারোর রেনাল স্টোন হয়ে থাকে, বিশেষ করে বাবা মার রেনাল স্টোন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। এবং পার্সোনাল হিস্ট্রি বলতে কারোর যদি একবার রেনাল স্টোন ডেভেলপ করে থাকে, পরবর্তীকালে কিন্তু তার আবার রেনাল স্টোন ডেভেলপ করার চান্স অনেকটাই বেড়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা প্রতিনিয়ত অতিরিক্ত মাত্রায় প্রোটিন নিয়ে থাকেন, বিশেষত কোনো প্রাণীজ প্রোটিন, মাছ মাংস এই জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন, তাদের কিন্তু রেনাল স্টোন বা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা ওবিস, অর্থাৎ যাদের বিএমআই বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা নর্মাল মানুষের থেকে একটু বেশি। যে সমস্ত ব্যক্তিদের কোনো গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছে, অথবা যাদের কোনো ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, অথবা যাদের ক্রনিক ডায়রিয়া আছে, তাদেরও কিন্তু রেনাল স্টোন ফর্ম করার সম্ভাবনা বাকিদের তুলনায় একটু বেশি। কনস্টিপেশনের জন্য একটি ওষুধ ব্যবহার করা হয়, কমনলি সিরাপ হয়। সেই সিরাপে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু ল্যাক্সেটিভ থাকে, তাদের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। যখন কোনো মানুষ ডক্টরের পরামর্শ ছাড়াই বহুদিন ধরে এই ধরনের ল্যাক্সেটিভ নিয়ে থাকেন, এবং সেটি দীর্ঘদিন ধরে যদি তিনি নিতে থাকেন, তাহলে কিন্তু তারও কিন্তু রেনাল স্টোন ফর্ম করার সম্ভাবনা থাকে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে
কিডনিতে পাথর হলে কি কি সাইন সিমটম ডেভেলপ করতে পারে। সব থেকে কমন যে প্রেজেন্টেশনটি সেটি হলো অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ কিডনিতে পাথর আছে কিন্তু কোনো সাইন সিমটম নেই। এটা কিন্তু খুব কমন সিনারিও। কিডনিতে যদি স্টোন থাকে এবং সেটি যদি ডিসলজ না করে কিডনিতেই এক জায়গাতেই যদি আস্তে আস্তে বাড়তে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কিন্তু কোনো সমস্যা তৈরি করে না। সমস্যা তখনই তৈরি হয় যখন সেই কিডনি থেকে স্টোনটি ডিসলজ করে যায়, অর্থাৎ সরে যায়। সরে যাওয়ার ফলে যেটা হয় কমনলি, যে ইউরেটার নামক যে নালীটি আছে, যে নালীর মাধ্যমে ইউরিন কিডনি থেকে ইউরিনারি ব্লাডারে আসে, সেই নালীতে 4 জায়গায় কনস্ট্রিকশন আছে, অর্থাৎ সেই সমস্ত জায়গায় অনেক সংকীর্ণ। তার ফলে কি হয়, যখন এই ইউরিনারি স্টোন যখন পাস করে সেই ইউরেটার দিয়ে, এই সমস্ত কনস্ট্রিকশনের জায়গাগুলিতেই কিন্তু সেই স্টোন এসে আটকে যেতে পারে, অর্থাৎ সেখানে ব্লকেজ হয়ে যেতে পারে। এবং ব্লকেজ হওয়ার জন্যই কিন্তু প্রধানত সাইন সিমটম ডেভেলপ করে। তো কি কি সাইন সিমটম ডেভেলপ করতে পারে, তার মধ্যে সব থেকে কমন সেটি হলো পেন বা ব্যথা হওয়া। এই ব্যথা সাধারণত হয় কোমরের পিছনের দিকে, কিডনি যে স্থানে থাকে সেই জায়গায় এই ব্যথাটি হতে থাকে। এবং শুধুমাত্র যে সেখানেই ব্যথা হয় এমন নয়, সেই ব্যথা রেডিয়েট করে, অর্থাৎ কি সেই ব্যথা সেইখান থেকে পেটের তলার দিকে আসতে পারে, গ্রয়েন বা ইভেন কুচকির দিকেও পর্যন্ত সেই ব্যথা কিন্তু রেডিয়েট করতে পারে। কিডনি স্টোনের অবস্ট্রাকশনের জন্য যে ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু খুব শার্প পেন হয় এবং এই পেনের ইন্টেন্সিটি অনেক বেশি হয়। যতক্ষণ সেই অবস্ট্রাকশন থাকে সেই ব্যথা কিন্তু রিলিভড হয় না সহজেই। পরবর্তী ফিচারটি হলো পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, অর্থাৎ পেচ্ছাপের সময় ব্যথা হওয়া এবং জ্বালাপোড়া করা। এটি কিন্তু রেনাল স্টোনের আরেকটি কমন সিমটম। রেনাল স্টোনের অবস্ট্রাকশনের আরেকটি ফিচার হলো রেডিশ ইউরিন বা ডার্ক কালার্ড ইউরিন অথবা ব্রাউন কালার ইউরিন। এই ধরনের কিন্তু ইউরিন সেই ব্যক্তি পাস করতে পারেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে সেই রেনাল স্টোনটি গিয়ে অবস্ট্রাকশন করে বিভিন্ন কনস্ট্রিকশনের জায়গাগুলিতে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে ব্লিডিং হতে পারে। ব্লিডিং হওয়ার ফলে কি হয়, সেক্ষেত্রে ব্লাড বা আরবিসি চলে আসে ইউরিনে, এবং এই আরবিসি থাকার জন্যই সেক্ষেত্রে ইউরিনের কালার লাল হতে পারে, অথবা সেই যদি খুব বেশি পরিমাণে ব্লিডিং হয় অথবা দীর্ঘ সময় ধরে যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ইউরিনের কালার ডার্ক কালার্ড হতে পারে এবং ইভেন ব্রাউন কালার্ডের ইউরিনও পর্যন্ত। রেনাল স্টোনের জন্য পরবর্তীকালে যখন কোনো ইউটিআই বা কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জাতীয় সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ইউরিন পাস করার ফ্রিকোয়েন্সি অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু ঘন ঘন ইউরিনের বেগ পেতে থাকে এবং যখন ইউরিন পাস করেন তিনি কিন্তু অল্প অ্যামাউন্টে ইউরিন পাস করতে থাকেন। এবং আরেকটি ফিচার হলো সেক্ষেত্রে ফাউল স্মেলিং ইউরিন হওয়া। রেনাল স্টোন অবস্ট্রাকশনের আরেকটি ফিচার হলো নজিয়া বা ভমিটিং। যখন দেখা যায় যে সাধারণত এই ধরনের অবস্ট্রাকশন হয়ে থাকে, তখন কিন্তু সেই ব্যথা হওয়ার সাথে বা সেই রকম ডার্ক কালার ইউরিন পাস করার সাথে সাথে সেই ব্যক্তির কিন্তু নজিয়া অর্থাৎ বমি বমি ভাব এবং ভমিটিং বা বমি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু খুব কমনলি অ্যাসোসিয়েটেড থাকে। রেনাল স্টোন অবস্ট্রাকশনের আরও একটি বড় ফিচার হলো ফিভার উইথ চিলস, অর্থাৎ জ্বর আসতে পারে, তার সাথে কিন্তু কাঁপুনিও দিতে পারে। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি রেনাল স্টোন থাকে অর্থাৎ কিডনিতে পাথর থাকে, তার কি করণীয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের ইনসিডেন্টালি কিন্তু এই রেনাল স্টোন ধরা পড়ে বিভিন্ন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। যেমন ধরুন কোনো একটি অ্যাবডোমেনের এক্স রে করা হয়েছে অন্য কোনো কারণে, কিন্তু সেই এক্স রেতে কিন্তু রেনাল স্টোন ধরা পড়েছে। সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অনেকেই তারা আন্ডার ট্রিটমেন্ট থাকেন অথবা তারা অবজারভেশনে থাকেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে তাদের কিছু যদি ওয়ার্নিং সাইন ডেভেলপ করে, সেক্ষেত্রে তাদের ডক্টরের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। যে সিমটমগুলি নিয়ে আমি কথা বললাম, অর্থাৎ যে সিমটমগুলি সাধারণত কোনো অবস্ট্রাকশনের ফিচার, যেমন ধরুন কোনো ব্যক্তির হঠাৎ করেই খুব শার্প পেন শুরু হয়েছে এবং সেই ব্যথা কোনো পেন কিলার নেওয়ার পরেও যদি রিলিভড না হয় এবং সেই ব্যথা ক্রমাগত বাড়তে থাকে, যদি তার জ্বর আসে তার সাথে কাঁপুনি দেয় সেরকম ক্ষেত্রে, অথবা তার ইউরিনের সাথে ব্লাড পাস করছে, অর্থাৎ রেডিশ ইউরিন বা ব্রাউনিশ ডার্ক কালার ইউরিন পাস করছে, তার ব্যথা শুরু হয়েছে, তার সাথে নজিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব এবং বমি শুরু হয়ে গেছে, এগুলি কিন্তু অবস্ট্রাকশনের ফিচার হতে পারে। তো যদি কোনো ব্যক্তির রেনাল স্টোন ধরা পড়ে এবং তারপরে এই ধরনের কোনো ফিচার ডেভেলপ করে, অবশ্যই কিন্তু তাদের নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো আজকের ব্লগে এটুকুই থাক, পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আমি আলোচনা করব। ইচ্ছা আছে পরবর্তী ব্লগটিতে আমি গল ব্লাডার স্টোনের বিষয়ে কথা বলবো। সেই বিষয়ে যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, তাহলে সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই সেটি কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব পরবর্তী ব্লগটিতে আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলিকে ইনক্লুড করার। এবং আজকের ব্লগ এখানেই শেষ করব। সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন।